আসসালামু আলাইকুম। আজকের থার্মোডাইনামিক্স এর ক্লাসে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে আলোচনা করব। তো থার্মাল ফিজিক্স এর শুরুর ক্লাসে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস কি সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম। কাইনেটিক থিওরি অফ গ্যাস হলো আহ, এই এই থিওরিতে বেসিক্যালি আমরা গ্যাস যে অনেকগুলা ছোট ছোট মলিকিউল দিয়ে তৈরি, এই আইডিয়াটা ইউজ করে এক একটা মলিকিউলের বিহেভিয়ারটা ফার্স্টে আমরা বুঝি। মলিকিউল গুলোর বিহেভিয়ার অনেক সিম্পল, কারণ এই মলিকিউল গুলোর উপর কোনো ফোর্স অ্যাক্ট করে না। কারণ হচ্ছে এই মলিকিউল গুলার ওয়েট অনেক কম, সো এগুলার যেই গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা হচ্ছে ছোট স্কেলে বেসিকলি নেগলিজিবল। আর মলিকিউল গুলা যদি আমরা শুরুতে শুধুমাত্র আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলবো, সো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মলিকিউল গুলা একটা আরেকটাকে কোনো ফোর্স দেয় না, কোন ধরনের অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স নাই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। সো যেহেতু মলিকিউল গুলোর উপর ফোর্স জিরো, নেট ফোর্স, সো এই মলিকিউল গুলা সিম্পলি স্ট্রেইট লাইনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, এক্সেপ্ট ফর মাঝে মাঝে এই মলিকিউল গুলা অন্য একটা মলিকিউলের সাথে ধাক্কা খেয়ে এটার ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। সো এই মলিকিউল গুলা হচ্ছে কোলাইড করে অন্য মলিকিউলের সাথে। অ্যান্ড অলসো এই গ্যাসটা একটা কন্টেইনারের মধ্যে থাকলে এই মলিকিউল গুলা কন্টেইনারের ওয়ালের সাথে কোলাইড করে। তো এই কলিশন গুলা বাদে, কলিশন গুলার মাঝে গ্যাসগুলা সিম্পলি কনস্ট্যান্ট ভেলোসিটিতে স্ট্রেইট লাইনে মুভ করে। তো মেকানিক্স থেকে আমরা এই গ্যাস সম্বন্ধে মোটামুটি এইটুকুই জানি। আরেকটা জিনিস হলো যে এই গ্যাসগুলার এনার্জি, যেহেতু এগুলার কোনো ইন্টারমলিকিউলার ইন্টারাকশন নেই, সো এটার এনার্জি এখানে কোনো পটেনশিয়াল এনার্জি নেই, পুরাটাই কাইনেটিক এনার্জি। এন্ড কাইনেটিক এনার্জির ভ্যালু হলো অ্যাজ উই নো হাফ এম ভি স্কোয়ার। সো এই মেকানিক্স এর আইডিয়া গুলার উপর আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করে বেসিক্যালি কাইনেটিক থিওরি অফ গ্যাসের আহ, আমরা গ্যাসের বিভিন্ন প্রপার্টি সম্বন্ধে জানি। তো এখানে আমাদের মেকানিক্স এর আইডিয়া যে খুব বেশি লাগবে তা না, কারণ মেকানিক্স এর প্রিন্সিপাল গুলো আমি মাত্রই এক্সপ্লেইন করলাম, এই জিনিসগুলো বেশ সহজ। আমাদের এখানে কঠিন পার্টটা হলো স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করা। তো সেই জন্য আমি হচ্ছে প্রথমে প্রবাবিলিটি নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। সো আমরা শুরুতে চিন্তা করি যে প্রবাবিলিটি নিয়ে আমাদের অলরেডি কিছু আইডিয়া আছে। তবে প্রবাবিলিটি আমরা হয়তো যেটা নিয়ে পড়েছি সেটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ডিসক্রিট কোয়ান্টিটিজ এর ক্ষেত্রে, কিন্তু আমরা কন্টিনিউয়াস জিনিসের ক্ষেত্রে প্রবাবিলিটিটা হয়তো আমাদের একাডেমিক কারিকুলামে অতটা দেখি নাই। তো আমাদের আজকে ফোকাস থাকবে ডিসক্রিট প্রবাবিলিটি কি সেটা সামান্য রিভিউ করে সেখান থেকে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের প্রবাবিলিটিটা মোটিভেট করা। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্সাম্পলটা হলো একটা ডাইস, যেটা হচ্ছে, তো একটা ডাইসের হচ্ছে আমরা জানি একটা ডাইস রোল করলে এই ডাইসের রোলে 6টা আউটকাম পাওয়া যায়। ওই আউটকাম গুলাকে আমি এক্সআই বলছি। এক্সআই এর 6টা পসিবল ভ্যালু আছে, যেগুলো হচ্ছে 1 2 3 4 5 6। এই আউটকাম গুলো আমরা দেখতে পাচ্ছি, এক্সআই এর ভ্যালু গুলো কিন্তু ডিসক্রিট। এটা 1 2 3 4 ডিসক্রিট 6টা ভ্যালু হতে পারবে। এখানে কোনো কন্টিনিউটি নেই। 1 আর 2 এর মাঝে কিন্তু কোনো ভ্যালু নেই, যেই ভ্যালুটা এই ডাইস রোল করে আমি পেতে পারি। তো এই কোয়ান্টিটিটা হলো ডিসক্রিট। তো ডিসক্রিট একটা জিনিসের আমরা প্রবাবিলিটি কিভাবে বের করতে পারি? আমি যেটা করতে পারি, আমি ডাইসটা নিয়ে অনেকবার ডাইসটা রোল করব। দেন ডাইস রোল করে আমি কয়বার আমার 1 আসলো, কয়বার 2 আসলো, কয়বার 3 4 5, এইগুলা কতবার আসলো সেইটা আমি হচ্ছে গুনে রাখবো। সো লেটস সে মানে আমি অনেকবার ডাইস রোল করলাম, আমার 1 আসলো সার্টেন নাম্বার অফ টাইমস, এটাকে আমি বললাম n1, 2 আসলো n 2 বার, 3 আসলো n 3 বার, 4 আসলো n 4 টাইমস, আর 5 আর 6 এভাবে। তো এই ডাইসটা যদি একটা ফেয়ার ডাইস হয়, তাহলে আমি দেখবো যে এই নাম্বার গুলা প্রায় সব কাছাকাছি। আমরা এইখানে এই ওয়ান পাওয়ার প্রবাবিলিটিটাকে হয়তো এইভাবে ডিফাইন করি যে ওয়ান পাওয়ার প্রবাবিলিটি হলো, আমি যদি আম, এই ডাইসটা অনেকবার রোল করার পরে ওয়ানের প্রবাবিলিটি হলো আমরা ওয়ান যেই কয়বার পেয়েছি ডিভাইডেড বাই ওয়ান সহ বাকি সব নাম্বার যতবার পেয়েছি।
সেটা হলো ওয়ানের প্রবাবিলিটি, মানে আমরা আমাদের ডিজায়ার্ড আউটকামের নাম্বার ডিভাইডেড বাই টোটাল আউটকামের নাম্বার। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে n1 ডিভাইডেড বাই সাম অফ ni। এখন এই সাম অফ ni কে আমরা হচ্ছে একটা আলাদা নোটেশন ইউজ করবো। সাম অফ ni কে আমরা বড় n বলবো। এই বড় এনটা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো বড় এনটা কিন্তু আই এর উপর ডিপেন্ড করে না। আই হচ্ছে আমার প্রত্যেকটা আউটকামের একটা লেভেল, এন্ড বড় এনটা কিন্তু এই আই এর রেসপেক্টে একটা কনস্ট্যান্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটিটা আমরা হয়তো এইভাবে ডিফাইন করব যে পিআই হচ্ছে এন আই ডিভাইডেড বাই বড় এন। কিন্তু এমন যদি হয় আমি ডাইসটা জাস্ট একবার রোল করলাম, একবার রোল করলে তো ডাইসটা লাইক একটা স্পেসিফিক ভ্যালু আসবে, লেটস সে 3 আসলো, তাহলে আমি প্রবাবিলিটি পাবো যে আমি একবার রোল করেছি, একবার 3 এসেছে, তার মানে 1 এসেছে 0 বার, 2 0 বার, 3 একবার, 4 0 5 0 6 0, এন্ড দেন প্রবাবিলিটি আসবে 0 0 1 0 0 0। এন্ড এটা ক্লিয়ারলি একটা ফেয়ার ডাইসের প্রবাবিলিটি না। বাট এইটার কারণ, এইটার দোষটা ডাইসের না, সমস্যাটা হলো আমি জাস্ট একবার রোল করেছি, এন্ড একবার রোল করে আমি হচ্ছে প্রবাবিলিটির টোটাল নেচারটা ভালো মতো আসলে পাই নাই। তো আমি যদি 6 বারও রোল করি, স্টিল আমি যে প্রবাবিলিটির টোটাল নেচারটা ভালো করে পাবো তা কিন্তু না। আমার আউটকাম আছে 6টা, সো আমার এই ডাইস থেকে 6-এর অনেক বেশি বার রোল করা লাগবে যদি হচ্ছে আমি প্রবাবিলিটির প্রপার নেচার পাই। So আমি যদি এইভাবেই প্রবাবিলিটিকে ডিফাইন করি, এটা একটু মিসলিডিং হতে পারে। So আমরা আরেকটু বেটার ডেফিনেশনের জন্য যেটা করব, প্রবাবিলিটিটা লিখবো এমন প্রবাবিলিটি এই জিনিসটাই, বাট এখন n অনেক বড়। So আমরা এখানে একটি লিমিট নিব, n টেন্ডস টু ইনফিনিটি। এটা আমরা প্রবাবিলিটি একটা ডেফিনিশন করতে পারি এখানে। আমাদের প্রবাবিলিটি পারফেক্ট ভ্যালুটাই আমরা এইভাবে ডাইসটাকে অনেকবার এখন আমরা যেটা ভাবছি সেটা হলো এই ডাইসের জন্য আমাদের একটা ডাইসকে অনেকবার রোল করে আমি হচ্ছে কয়েকবার ইন নাম্বার করে আমি লেখার পরে আমি হচ্ছে এই প্রবাবিলিটির ফর্মুলা যেটা আমরা এখানে লিখেছি সেই ফর্মুলা, কিন্তু এই ডাইসটা হচ্ছে ফেয়ার না। সো প্রত্যেকটা আউটকামের এই নাম্বার গুলা একটা আরেকটার কাছাকাছি না। And আমরা আলটিমেটলি প্রবাবিলিটি ক্যালকুলেট করে এরকম পেলাম যে সাপোজ 1 এর প্রবাবিলিটি হলো হাফ, এন্ড 6 এর প্রবাবিলিটি 1, এন্ড বাকিগুলার প্রবাবিলিটি লেটস 1/16 1/16 এরকম। তো এরকম যদি থাকে, প্রবাবিলিটি গুলো যদি সব সেম না হয়, তাহলে আমরা কিভাবে অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য আমরা আহ, আমরা আগের ইয়েতে ফেরত যেতে পারি। লেটস সে আমি হচ্ছে এন বার ডাইসটা রোল করলাম। সো আমি এন বার ডাইসটা রোল করাই আমি প্রত্যেকবার যেই ভ্যালুটা পেয়েছি, so প্রথমবার লেটস আমি x1 পেয়েছি, এরপরে x2 পেয়েছি, এখানে আমি এটা সুপার স্ক্রিপ্ট নিয়ে লিখছি কারণ সাবস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটা আউটকামকে বোঝানোর জন্য ইউজ করেছি অলরেডি। সো এইটা কিন্তু স্কোয়ার বা কিউব না, এটা আমি হচ্ছে জাস্ট সুপার স্ক্রিপ্ট একটা লেভেল হিসেবে ইউজ করছি।
এটা হচ্ছে প্রথম রোলের আউটকাম, সেকেন্ড রোলের আউটকাম, এভাবে আমি প্রত্যেকটা রোলের আউটকামকে যোগ করে হচ্ছে আমি টোটাল নাম্বার যেই কয়বার রোল করেছি সেটা দিয়ে ডিভাইড করে দিব। এখন এইখানে আমরা জানি যে x1 আছে n1 বার, কারণ আমি রোল করে কয়বার x1 এসেছে সেটা গুণে রেখেছি, এন্ড ওই নাম্বারটা হলো n1। তো আমার x1 এসেছে n1 বার, কিভাবে x2 এসেছে n2 বার। সো আমি জাস্ট ওই সেম x1 গুলাকে যোগকে আমি মাল্টিপ্লাই করে লিখলাম। এভাবে হচ্ছে আমি লিখতে পারি পুরাটাকে। এন্ড নিচে জাস্ট থাকলো n। n আমরা মনে রাখবো n হচ্ছে সাম অফ n1 প্লাস n2 প্লাস n3 এভাবে। তো এখানে আমরা দেখি যে এই জিনিসটা উপরে কি, উপরে যে সাম অফ এন আই এক্স আই ওভার আই ডিভাইডেড বাই এন। এন্ড আমি বলেছিলাম যে আই এর রেসপেক্টে এন কিন্তু একটা কনস্ট্যান্ট, সো এইখানে আমি এনটাকে এই সামের ভিতরে এনে লিখতে পারি যে সাম অফ আই এন আই বাই এন ইন্টু এক্স আই। এখন আগের বারের মতোই আমরা যদি প্রপার অ্যাভারেজটা চাই, আমি যদি এই ডাইসটাকে জাস্ট একবার রোল করি তাহলে আমি প্রপার অ্যাভারেজটা কিন্তু পাবো না, কারণ লেটস সে একবার রোল করে আগের বারের মতো আমি 3 পেলাম, তাহলে আমি বলবো যে আচ্ছা আমি 1 পেয়েছি 0 বার, 2 পেয়েছি 0 বার, 3 পেয়েছি একবার, 4 পেয়েছি 0 বার, এন্ড দেন আমি রোল করেছি একবার, সো আমার অ্যাভারেজ হলো 3। বাট আসলে তো অ্যাভারেজ 3 না, কারণ আমি মাত্র একবার রোল করে তো আসলে প্রপার অ্যাভারেজটা কখনো পাবো না। সো এখানেও আসলে আমাদের ওই আইডিয়াটা ঠিক যে আমাদের n1টাকে অনেক বড় হতে হবে। তো আমরা ধরে নিই n1টা অনেক বড়, সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে এইটাকে প্রবাবিলিটির ফর্মুলাতে ইউজ করতে পারবো। সো ইন দ্যাট কেস প্রবাবিলিটি হচ্ছে বেসিক্যালি n1/n, যেহেতু n অনেক বড়। সো আমরা আলটিমেটলি পাই এটা হলো pi xi। সো তার মানে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে pi xi, এইটার সাম। এখন আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা এক্স এর অ্যাভারেজটা তো বের করলাম, আমরা যদি এক্স স্কোয়ার এর অ্যাভারেজ চাই, তার মানে হচ্ছে আমরা এক্স আই যেটা আসে এটার স্কোয়ারটার অ্যাভারেজ ভ্যালু কি হবে। এন্ড একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা কিন্তু ইন জেনারেল কখন বেশিরভাগ সময়ই আমাদের এক্স এর অ্যাভারেজ এর স্কোয়ার এর ইকুয়াল হয় না। হয়তো কাছাকাছি হতে পারে ভ্যালুটা, বাট ইন জেনারেল ইকুয়াল হবে না এক্স্যাক্টলি। সো এটা আমরা আলাদাভাবে ক্যালকুলেট করবো। সো এগেইন আমরা কিভাবে ক্যালকুলেট করবো, যে কোনো কিছুর অ্যাভারেজের জন্য আমি প্রথম আউটকামের স্কোয়ার প্লাস সেকেন্ড আউটকামের স্কোয়ার প্লাস থার্ড আউটকামের স্কোয়ার, এইভাবে nth আউটকামের স্কোয়ারটাকে যোগ করে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করে দিব। বাট দেন এগেন আমার x1 এসেছে n1 বার, সো x1 এর স্কোয়ার থাকবে n1 বার, একইভাবে x2 থাকবে n2 বার, এভাবে x6 পর্যন্ত। সো দেন এগেন আমি হচ্ছে আবার সিগমা নোটেশন দিয়ে এটাকে লিখতে পারবো ni xi স্কোয়ার বাই n, এন্ড n যেহেতু i এর রেসপেক্টে একটা কনস্ট্যান্ট, সো ni ওভার n ইন্টু xi স্কোয়ার। দেন এগেন প্রবাবিলিটি ইন্টু আমার ভ্যালুটা। সো এইখান থেকে আমি আলটিমেটলি লিখতে পারি যে যে কোনো ভ্যালু নয়, মানে এক্স এর কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু হবে হলো ওই ফাংশনের ওই ভ্যালুটা ইনটু সেটার প্রবাবিলিটি, এটার সাম। এটা কিউব হতে পারে, স্কোয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এইখান থেকে আমরা আরেকটা রিলেশন পাই, সেটা হলো যে লেটস সে আমার এই ফাংশনটা যদি একটা লিনিয়ার ফাংশন হয় তাহলে কি হবে। লেটস সে ax প্লাস বি, অথবা আরেকটু কমপ্লিকেট করি, লাইক ax স্কোয়ার প্লাস bx প্লাস c, একটা কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক হলে যেটা হবে যে আমি হচ্ছে এইটার অ্যাভারেজ বের করব আগের মতো প্রবাবিলিটি দিয়ে, সাম। এখন এইখানে xi এর ভ্যালুটা হলো axi স্কোয়ার প্লাস bxi প্লাস c, এই পুরা জিনিসটা ইন্টু পিআই, এটার সাম। সো এটা হচ্ছে সাম অফ a পিআই xi স্কোয়ার প্লাস বি পিআই xi প্লাস সি পিআই। এন্ড দেন যেহেতু আমরা সামের ভিতরে অনেকগুলো সাম আছে, এই সিগমাটাকে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে লিখতে পারি এভাবে।
এখন আমরা হচ্ছে এই এবিসি এগুলো তো কনস্ট্যান্ট, সো আমরা জানি যে সাম থেকে আমরা কনস্ট্যান্ট গুলাকে কমন নিয়ে বাইরে নিতে পারি বা ফ্যাক্টর আউট করতে পারি। এখন আমরা জানি সো সাম অফ পিআই টা বের করার জন্য আমরা পিআই এর যে ফর্মুলাটা বা ডেফিনেশন আমরা ইউজ করেছিলাম সেটা লিখি। সো পিআই এর ডেফিনেশন ছিল এরকম, যে লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি এন আই ওভার এন। এখন আহ, একটা সামে আমাদের এই লিমিট কিন্তু প্রত্যেক সামের জন্য সেম, কারণ সামটা হচ্ছে আই এর উপর আর এনটা কিন্তু আই এর কোনো ফাংশন না। সো এই জন্য আমরা এই সামটাকে লিমিটের ভিতরে রাখতে পারি। তো লিমিটের ভিতরে রেখে ইটস সাম অফ এন আই ওভার এন, এন্ড দেন এগেন এই এনটা যেহেতু কনস্ট্যান্ট আমরা লিমিটটাকে উপরে নিয়ে যেতে পারবো, এই সামটাকে উপরে নিয়ে যেতে পারবো। এন্ড আমরা এন কে ডিফাইনই করেছিলাম সাম অফ এন আই। সো সাম অফ এন আই তো ডেফিনেটলি এন, এন বাই এন, এন্ড এই লিমিটটা আমরা জানি যে এটা ডেফিনেটলি ওয়ান। সো আমরা বেসিক্যালি প্রুভ করলাম যে সাম অফ পিআই হচ্ছে ওয়ান। এন্ড এই রিলেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টোটাল প্রবাবিলিটির সাম অলওয়েজ ওয়ানই হবে। টোটাল প্রবাবিলিটির সাম ওয়ান হবে কারণ হচ্ছে আমার কোনো একটা আউটকাম তো আসবেই, রাইট? ইটস নট লাইক একটা আউটকামও আসবে না, এটার একটা পসিবিলিটি আছে। বিকজ আমরা আমাদের পসিবিলিটির মধ্যে যা যা সম্ভব, যা যা হওয়ার আছে সবকিছু ইনক্লুড করবো। ইন দ্যাট কেস একটা অলওয়েজ হবে, টোটাল প্রবাবিলিটি অলওয়েজ ওয়ান। এটা কাইন্ড অফ ডেফিনেশনের মতো। অ্যান্ড এই জিনিসটা ডিসক্রিট প্রবাবিলিটির ক্ষেত্রে অনেক সময় ম্যাথে কাজে লাগে, কিন্তু কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। এন্ড এই আইডিয়া থেকে আমরা হচ্ছে নর্মালাইজেশনকে ইন্ট্রোডিউস করি আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি, কন্টিনিউয়াস প্রবাবিলিটির জন্য। তো এইখান থেকে আমরা যেটা পাই সেটা হলো এইটা কি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এইটা যেহেতু জাস্ট ওয়ান, সো সি। আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এরকম কোনো সাম থাকলে আমরা হচ্ছে জেনারেলি এই অ্যাভারেজটাকে হচ্ছে এইভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। And এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা আমরা পরে, এটা অনেক সময় ক্যালকুলেশনে কাজে লাগে and আমরা এই জিনিসটা কিছুটা ইউজ করব। এখন আমরা হচ্ছে যা যা শিখলাম, বেসিকলি আমরা জানলাম যে সাম অফ পিআই হচ্ছে ওয়ান, এন্ড যে কোনো ফাংশনের অ্যাভারেজ হচ্ছে ইকুয়াল টু সাম অফ পিআই ইন্টু ওই ফাংশনের ভ্যালুটা। এখন আমরা হচ্ছে এই আইডিয়া গুলা কন্টিনিউয়াস প্রবাবিলিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। সো কন্টিনিউয়াস প্রবাবিলিটির জন্য আমাদের, কন্টিনিউয়াস বলতেই আমরা বুঝতে পারছি যে ভ্যালু, আমাদের যেই আম, এই ভ্যারিয়েবলটা নিয়ে আমরা ইন্টারেস্টেড এক্স, এইটার ভ্যালু হচ্ছে একটা রেঞ্জে কন্টিনিউয়াস যে কোনো ভ্যালু নিতে পারি। সো এটার একটা এক্সাম্পল হলো যেমন হাইট। হাইট কিন্তু এমন না যে হাইট একজনের আমি সেন্টিমিটারে বলি, সো লেটস সে 130 সেন্টিমিটার হবে অথবা 131 সেন্টিমিটার হবে, এমন কিন্তু না। একজনের হাইট এই দুইটার মাঝের একটা ভ্যালু হতে পারে, 130.5 হতে পারে, বা 130.43 হতে পারে, 130.31901 হতে পারে। সো এই হাইটের ভ্যালুটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস হলে আমরা যদি, সো হাইটের পসিবল ভ্যালু কিন্তু ইনফিনিটটা আছে, কারণ নাম্বারস ইনফিনিটটা আছে। সো আমি যদি বলি যে একজনের হাইট এক্স্যাক্টলি 130.0010009 সামথিং সেন্টিমিটার, এটার প্রবাবিলিটি কত? ওয়েল, এইটা একটা নাম্বার, সো এইটা একটা আউটকাম, এন্ড আমার টোটাল আউটকাম আছে ইনফিনিট, এটার প্রবাবিলিটি হলো জিরো। এখন সো বেসিকলি এই কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে যে
আমরা ডিসক্রিটে যে আইডিয়া গুলো ইউজ করেছিলাম সেই আইডিয়াটা কাইন্ড অফ আর কাজ করে না। And আমরা এভাবে বলতে পারি না যে আচ্ছা একটা মানুষের হাইট এক্স্যাক্টলি 130 সেন্টিমিটার হওয়ার প্রবাবিলিটি কত। আমাদের এইভাবে বলতে হয় আচ্ছা একজন মানুষের হাইট 130 সেন্টিমিটার +- 1 সেন্টিমিটার হওয়ার প্রবাবিলিটি কত, অ্যারাউন্ড 130 +- 1 বা 130 ± 0.5 বা এরকম একটা রেঞ্জ বলে দেওয়া লাগে যে এই রেঞ্জে তার হাইট থাকার প্রবাবিলিটি কত। তো তার মানে এখানে আমরা প্রবাবিলিটিটাকে এমন ভাবে বলি যে আমরা বলি না যে তার হাইট এক্স্যাক্টলি এইচ হওয়ার প্রবাবিলিটি কত, আমরা বলি যে তার হাইট হচ্ছে এইচ থেকে H+DH এ থাকার প্রবাবিলিটি কত। এই কোয়েশ্চেনটা আমরা জিজ্ঞেস করি, একটা রেঞ্জ বলে দিয়ে বলি এই রেঞ্জে থাকার প্রবাবিলিটি কত। এই রেঞ্জে থাকার প্রবাবিলিটিটাকে আমরা হচ্ছে একটা ফাংশন দিয়ে লিখি, যেটাকে আমি জি দিয়ে লিখছি, G(h)(DH)। এই G(h) এটাকে বলে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফ। এন্ড এই জিএইচ টাকে বলে প্রবাবিলিটি ডেনসিটি, কারণ হচ্ছে এইটা কিন্তু প্রবাবিলিটি না, এইটার সাথে ডিএইচ টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা প্রবাবিলিটিটা পাই। সো এই ফাংশনটাকে যদি আমি গ্রাফ করি, মানে বেসিক্যালি প্লট করি, তাহলে একটা জিনিস দেখতে পারবো যে লেটস সে এটা হচ্ছে আমার অ্যাক্সিসে, এটা জি(x) আর এইটা এক্স, এখানে এই ফাংশনটা। তো এই ফাংশনটা কিন্তু আমাদের প্রবাবিলিটি ইন্ডিকেট করে না, এই ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমরা প্রবাবিলিটি প্লট করছি না। এইটা ইনটু ডিএক্স বা ডিএইচ যেটাই বলি, এটা কিন্তু প্রবাবিলিটি। তার মানে হচ্ছে আমার একজনের হাইট H1 থেকে H2 এর মধ্যে থাকার প্রবাবিলিটি হলো এই দুইটা সেকশনের মাঝে এই গ্রাফটার নিচে যে এরিয়া সেটা। And আমাদের যে ইন্টুইশন, সেই ইন্টুইশন গুলো ঠিকই কাজে লাগে। যেমন হচ্ছে আমরা জানি একটা কিছু অনেক লাইকলি হলে সেটার প্রবাবিলিটি অনেক বেশি হবে, একইভাবে একটা কিছুর প্রবাবিলিটি অনেক বেশি হলে ওইটার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটার ভ্যালুও এখানে বেশি হবে, এন্ড অ্যাজ আ রেজাল্ট ওই ভ্যালুটার আশেপাশে হচ্ছে এই এরিয়াটাও অনেক বড় হবে কম্পেয়ার টু লেটস সে এইখানে, যেখানে হচ্ছে প্রবাবিলিটিটা অনেক কম, সো এখানে এরিয়াটাও কম। তো এখানে এরিয়াটা হচ্ছে প্রবাবিলিটির সমান জিওমেট্রিক্যালি। সো এরিয়াটা যেহেতু প্রবাবিলিটির সমান, আমি যদি এই এরিয়াটাকে অল পসিবল ভ্যালুর মধ্যে ইন্টিগ্রেট করি, সো এই যেমন হাইটের অল পসিবল ভ্যালু কি, হাইট হচ্ছে ওয়েল আমরা ধরে নিচ্ছি যে নেগেটিভ হাইট বলে কিছু নাই, সো ইন থিওরি হাইট হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটার পসিবল ভ্যালু। সো এখন একজন মানুষের হাইট তো 0 থেকে ইনফিনিটির মাঝে একটা সার্টেন ভ্যালু তো হবেই। সো এইটা যদি আমার 0 থেকে ইনফিনিটিতে হওয়ার প্রবাবিলিটি হয়, তার মানে এই ভ্যালুটা ইকুয়াল হবে 1। সো ইন জেনারেল যে কোনো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন লাইক পিডিএফ অফ এনি ভ্যারিয়েবল এক্স, এটাকে যদি আমরা এক্স এর সব পসিবল ভ্যালু যেমন লেটস সে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেট করি, এটা অলওয়েজ 1 হবে। এন্ড এটাই হচ্ছে আমাদের, আমরা ডিসক্রিটে যেই সাম অফ পিআই ইকুয়ালস 1 দেখেছিলাম সেটার অ্যানালগাস কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের রিলেশনটা বেসিকলি। এন্ড এইখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা এক্স এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা হয়তো অনেক সময় বের করি যে এটা হচ্ছে প্রপোর্শনাল টু সামথিং অফ এক্স, বাট দেন এইটার সাথে আমরা কি কনস্ট্যান্ট লাগাবো সামনে, সেই কনস্ট্যান্টটা আমরা এই কন্ডিশনটাকে দিয়ে বের করি, এন্ড এই কন্ডিশনটাকে বলা হয় নর্মালাইজেশন। এন্ড একইভাবে আমরা হচ্ছে এই কন্টিনিউয়াস ভ্যারিয়েবলটার এভারেজ ভ্যালু কিভাবে ডিফাইন করবো, সো লাইক এভারেজ হাইট কি হবে, এভারেজ হাইট হবে আমরা সিম্পলি হাইট এইচ থেকে ডিএইচ এ হওয়ার প্রবাবিলিটি যেটা, সেটা হলো জি(h) ইন্টু ডিএইচ ইন্টু এই হাইটটা, তার মানে এইচ, এই ভ্যালুটাকে ইন্টিগ্রেট করে দিব। আগে যেরকম আমরা প্রবাবিলিটি ইনটু ভ্যালু এই জিনিসটাকে সাম করেছিলাম, এখানে আমরা প্রবাবিলিটি ইনটু ওই ভ্যারিয়েবলের ভ্যালু এন্ড সামের জায়গায় কন্টিনিউয়াস এটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট করব ওভার অল পসিবল ভ্যালু, সো 0 থেকে ইনফিনিটি। সো আমরা যে কোনো ফাংশনের প্রবাবিলিটি এভারেজ ভ্যালুটাকে এভাবে ডিফাইন করতে পারি যে ওই ফাংশনের ভ্যালুটা ইনটু আমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ইনটু ডিএইচ, এই জিনিসটার ইন্টিগ্রাল ওভার অল পসিবল ভ্যালু। এটা ছিল আমাদের প্রবাবিলিটি নিয়ে বেসিক আলোচনা। এখন আমরা যাব বোলtzmann ডিস্ট্রিবিউশন।
আইডিয়াটা তো ইকুইপার্টিশন থিওরামটা বেসিকলি একটা সিস্টেমের এনার্জিটা বিভিন্ন মোডে, মোড বলতে আমি কি বোঝাচ্ছি? তো যেমন এনার্জি, এনার্জি যেমন কাইনেটিক এনার্জি কি হতে পারে, লেটস সে হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার। এখানে এম ভি ওয়াই এম ভি এম এম ভি এক্স ভি ওয়াই ভি জেড হচ্ছে আমাদের ভেলোসিটির ডিফারেন্ট কম্পোনেন্ট গুলা, রাইট? যদি আমাদের হচ্ছে এইটার সাথে লেটস সে গ্যাসের কিছু রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, তাহলে যে হয়তো থাকবে একটা আই ওমেগা স্কোয়ার। সো এই প্রত্যেকটাকে হচ্ছে আমি একটা মোড বলছি, যেই মোডে হচ্ছে কিছু এনার্জি থাকতে পারে। এখন ইকুইপার্টিশন থিওরাম যেটা বলে, যদি আমার এরকম একটা মোড থাকে, এন্ড মজার জিনিস হলো এটা স্কোয়ার হতে হবে তাই না, এমন হতে পারে যে যেমন ই ইকুয়ালস এম জি এইচ, এখানে ইটা কিন্তু এইচ এর সাথে প্রপোর্শনাল। তো এই এইচ হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার উপর এনার্জি লিনিয়ারলি ডিপেন্ড করছে। আবার এমন হতে পারে যে ই ইকুয়ালস মাইনাস জি এম এম বাই আর, এইখানে এই আরটা হচ্ছে আমার ভ্যারিয়েবল যেটার সাথে এনার্জিটা হলো এইভাবে প্রপোর্শনাল। তো বেসিকলি আমরা হচ্ছে দেখি যে এনার্জিটা হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করতে পারে। আমার টোটাল এনার্জি হচ্ছে এই কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, অনেক কিছুর সাম হতে পারে। বাট আলটিমেটলি এনার্জি যেই প্রত্যেকটা পার্টে ডিস্ট্রিবিউট থাকে, এর মধ্যে এক একটা পার্ট এরকম হয় যে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল এক্স আই এর সাথে প্রপোর্শনাল হয় টু দি পাওয়ার লেটস সে এন আই। তো এইরকম একটা মোডের জন্য অ্যাভারেজ এনার্জি কত হবে, এটা হচ্ছে ইআই। সো এইটা হচ্ছে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দিস। তো লেটস সে আমি এটাকে এইভাবে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আলফা আই দিয়ে এইভাবে লিখলাম। তো আলটিমেটলি টোটাল এনার্জি কি হবে, এরকম সবগুলা মোডের সাম। এখন আমরা জানতে চাই যে অ্যাভারেজ এনার্জিটা কি হবে। সো এই অ্যাভারেজ এনার্জিটা বের করার জন্য আমরা এগেন ওই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের হেল্প নিব। সো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের হেল্প এন্ড প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমরা বের করব বোলসম্যান ডিস্ট্রিবিউশন দিয়ে। সো আমরা জানি যে এই এনার্জিটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ই, যেখানে মাইনাস ইটা হলো এইটা, ডিভাইডেড বাই কেটি। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের এখন এই জিনিসটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করব, কন্টিনিউয়াস না হলে আমরা জাস্ট এটাকে সাম করব। এন্ড দেন
তো দেন হচ্ছে আমরা এই প্রবাবিলিটির সাথে আমরা যে জিনিসটার প্রবাবিলিটি সেটা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব সি, দেন এটাকে আমরা ইন্টিগ্রেট করে দিব ওভারঅল পসিবল ভ্যালুস, যেটা আমরা ধরে নিলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এই ফাংশনটাকে কিন্তু আমরা নর্মালাইজ করি নাই, নর্মালাইজ না করায় এটার ভ্যালু এটা যে আমার প্রবাবিলিটিটাকে সামটাকে ওয়ান রাখবে সেটা কিন্তু আমরা এনশিওর করতে পারছি না। কিন্তু এনশিওর করার জন্য আমরা ডাইরেক্ট নর্মালাইজেশন না করে যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে বেসিকলি এইটা দিয়ে ডিভাইড করে দিতে পারি। এখন যদি এটা আগে থেকেই নর্মালাইজ থাকে তাহলে এই জিনিসটা জাস্ট ওয়ান হবে, আদারওয়াইজ এটা এমন একটা ভ্যালু আসবে যাতে হচ্ছে এই জিনিসটাকে টোটালি নর্মালাইজ করে দেয়। এখন এটা আলটিমেটলি জাস্ট একটা মোডের এনার্জি, এন্ড এই ক্যালকুলেশনটা যদিও খুব বেশি কঠিন না বাট একটু ম্যাথমেটিক্যালি ইনভলভড, আমরা এটা স্কিপ করে জাস্ট ডাইরেক্ট রেজাল্টে চলে যাই। সো আমার যদি এমন একটা মোড থাকে যেই মোডটা হচ্ছে লেটস সে প্রপোর্শনাল টু এক্স আই টু পাওয়ার এন আই, তাহলে এই মোডের যে অ্যাভারেজ এনার্জি সেটা হবে at টি, টেম্পারেচার টি, এটা হবে কে টি বাই এন। এটাই হচ্ছে আমাদের ইকুইপার্টিশন থিওরাম। এন্ড বেশিরভাগ সময় এই এন এর ভ্যালুটা হয় হলো 2। সো এইখান থেকে আমরা পাই যে হচ্ছে এক একটা এক একটা ডিগ্রি অফ ফ্রিডমের, এই যে এক একটা মোড এগুলোকে অনেক সময় ডিগ্রি অফ ফ্রিডমও বলে। সো এই এক একটা ডিগ্রি অফ ফ্রিডমের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাভারেজ এনার্জি হলো হাফ কেটি। তো এখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা একটা মনো অ্যাটমিক আইডিয়াল গ্যাসের জন্য, মনো অ্যাটমিক গ্যাস মানে এটা জাস্ট একটা অ্যাটম, সো এখানে কোনো রোটেশনের কিছু নাই কারণ নিউক্লিয়াসটা অনেক ছোট। তো নিউক্লিয়াসের রোটেশনের সাথে তেমন কোনো এনার্জি নাই, অ্যান্ড ইলেকট্রন গুলো যদিও আরো বড় একটা স্পেস নিয়ে ছড়ায় থাকে বাট ইলেকট্রনের ম্যাস হচ্ছে খুবই সামান্য। সো এই একটা অ্যাটমের রোটেশনাল এনার্জির তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। সো একটা মনো অ্যাটমিক গ্যাসের জন্য আমার এনার্জি হচ্ছে পুরাটাই জাস্ট কাইনেটিক, এন্ড কাইনেটিক এনার্জিটা হচ্ছে তিনটা ডিগ্রি অফ ফ্রিডমে ডিস্ট্রিবিউট করা, একটা হচ্ছে ভিএক্স ভিওয়াই আর ভিজেড। এখন এই তিনটা ডিগ্রি অফ ফ্রিডম বলার কারণ কি, কারণ আমি তো এইটা দেখে বলতে পারি আচ্ছা এটা তো জাস্ট একটা হতে পারে না, একটা যে স্পিডের স্কোয়ার, আমরা এটাকে তিন ভাগ কেন করলাম, কারণ প্রত্যেকটা অ্যাক্সিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এই জন্য আমরা যদি খালি এইভাবে ভি স্কোয়ার ধরে করি এটা কিন্তু ভুল হবে, আমাদের প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মোডের জন্য এটাকে এক্সপ্যান্ড করে লেখা লাগবে। সো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মোডের জন্য এক্সপ্যান্ড করলে আমরা তিনটা কোয়ান্টিটি পেলাম যেটার সাথে এনার্জি স্কোয়ার হিসেবে স্কোয়ারের প্রপোর্শনাল আর কি। সো এখানে আমাদের অ্যাভারেজটা তাহলে হবে প্রত্যেকটার জন্য হাফ কেটি ইন্টু থ্রি। সো তার মানে আমাদের এক আইডিয়াল গ্যাসের একটা অ্যাটমের অ্যাভারেজ এনার্জি হলো 3/2 কেটি, অ্যান্ড এই এনার্জিটা বেসিক্যালি ইন্টারনাল এনার্জি। এইখান থেকে আমরা চাইলে সিভি বের করতে পারি, যে সিভি হচ্ছে 3/2 কেটি বাই টি, সো জাস্ট 3/2 কে। সো এটা হলো একটা অ্যাটমের জন্য। যদি আমরা এন এ অ্যাটমের জন্য চাই, দ্যাট মিনস এক মোল অ্যাটমের জন্য, তাহলে আমার এইটাকে আবার এন এর সাথে মাল্টিপ্লাই করে দেওয়া লাগবে। সো আমরা পাবো 3/2 আর এখান থেকে হচ্ছে আমরা সিভির ইকুয়েশনটা পেয়ে যাই। তো এই জিনিসটা ছিল ইকুইপার্টিশন থিওরাম, যে প্রত্যেকটা মোডের প্রত্যেকটা কোয়াড্রেটিক মোডের জন্য KT/2 এনার্জি থাকে, আর প্রত্যেকটা ইন জেনারেল যে কোনো মোডের জন্য KT/n এনার্জি অ্যাভারেজ এনার্জি থাকে। তো এখন আমরা হচ্ছে এই যে বোলসম্যান ডিস্ট্রিবিউশন সেটা ইউজ করে আমরা হচ্ছে স্পিড ডিস্ট্রিবিউশন বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বের করার চেষ্টা করি আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আমরা বলছি যে গ্যাস হচ্ছে স্পিডে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর চলা, তো এটার ভেলোসিটি হওয়ার প্রবাবিলিটি হলো এটার প্রবাবিলিটি
তো এটা ছিল আমাদের ভেলোসিটির ডিস্ট্রিবিউশন, যেখানে আমরা প্রত্যেকটা অ্যাক্সিস, আমরা যদি সবগুলো অ্যাক্সিস এর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এটার মধ্যে আমরা ভেলোসিটি এই ভি, একটা স্পেসিফিক ভেলোসিটি, আর ভি প্লাস ডিভি, এইটার মাঝখানে হওয়ার প্রবাবিলিটি কত। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করে লিখি তাহলে জিনিসটা এরকম হবে, বেসিক্যালি আমার ভেলোসিটিটা ভিএক্স, ভিওয়াই, ভিজেড থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স, ভিওয়াই প্লাস ভি, সরি, ডিভিওয়াই, এন্ড ভিজেড প্লাস ডিভিজেড এর মাঝে হওয়ার প্রবাবিলিটি কত। এন্ড এই জিনিসটা হলো আমার, এই প্রবাবিলিটিটা হলো বেসিকলি, আমি তিনটাকে একসাথে করতে যাচ্ছি। তার মানে আমার ভিএক্স এর ভেলোসিটি এইটা হতে হবে, এন্ড ভিওয়াই এর ভেলোসিটি এইটা হতে হবে, এন্ড ভিজেড এর ভেলোসিটি এইটা হতে হবে। সো আমাদের প্রবাবিলিটিতে এখানে এন্ড এর রুলটা খাচ্ছে, আর এন্ড এর রুল আমরা জানি যে এন্ড থাকলে প্রবাবিলিটি গুলো মাল্টিপ্লাই হয়ে যায়। তো এখানে সিম্পলি এই প্রবাবিলিটি গুলো মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ প্রত্যেকটা অ্যাক্সিস যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, সো একটা অ্যাক্সিস এর ভেলোসিটি আরেকটা অ্যাক্সিস কে ইফেক্ট করে। তো আমরা যদি টোটাল ভেলোসিটি নিয়ে জানতে চাই, আমরা জাস্ট প্রত্যেকটা অ্যাক্সিস এর প্রবাবিলিটি গুলাকে মাল্টিপ্লাই করে দিতে পারবো। সো মাল্টিপ্লাই করলে জিনিসটা এরকম আসবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। দেন এইটাকে আমরা আমাদের ডিজায়ার্ড রেঞ্জের মধ্যে তিনবার ইন্টিগ্রেট করলে আমরা চাইলে আমাদের যে কোনো ভেলোসিটির প্রবাবিলিটি বের করতে পারবো। কিন্তু আমরা ভেলোসিটি নিয়ে অতটা ইন্টারেস্টেড না, কারণ একটা গ্যাসের হচ্ছে একটা গ্যাসের জন্য বেসিক্যালি কোনো ডিরেকশনই তো রাইট, এটা সব দিকেই সমানভাবেই যায়। কোনো একটা মলিকিউল এই দিকে গেলে এমন একটা মলিকিউল থাকবে যেটা এই দিকে যাচ্ছে। আলটিমেটলি ওভারঅল একটা গ্যাসের অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু জিরো। জিরো হওয়ার কারণ হলো এমন কোনো স্পেসিফিক ডিরেকশন নেই যেদিকে অ্যাভারেজ ভেলোসিটিটা পয়েন্ট করবে, কারণ প্রত্যেকটা ডিরেকশনই যেহেতু ইকুইভ্যালেন্ট, ওভারঅল যেই ভেলোসিটির অ্যাভারেজটা থাকবে সেটার কোনো স্পেসিফিক ডিরেকশনের সাথে কাইন্ড অফ বায়াসডনেস বা পক্ষপাতিত্ব থাকা চলবে না। তো ইন দ্যাট কেস আমার এমন কি ভেলোসিটি আছে যেটা কোনো দিকেই পয়েন্ট করে না, and সেটা হলো জিরো ভেলোসিটি বা জিরো ভেক্টর। সো এই জন্য ভেলোসিটির অ্যাভারেজ জিরো। সো আমি যেটা চাই, এই ভেলোসিটি খুব বেশি, এর চেয়ে খুব বেশি ইলুমিনেটিং না, এর চেয়ে আমরা যেটা বেশি ইউজফুল হবে সেটা হচ্ছে স্পিড ডিস্ট্রিবিউশন। স্পিড ডিস্ট্রিবিউশন বের করার জন্য আমরা টেকনিক একটা ট্রিক ইউজ করতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি এইদিকে দেখি, আমরা এই যেই জিনিসটা, পুরাটা এই পুরাটা কিন্তু প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স স্কোয়ার, দেন আরেকটা ইন্টু এম ভি ওয়াই স্কোয়ার, এন্ড এখানে অনেকগুলো এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করা আছে, বাট এক্সপোনেনশিয়াল গুলার সবগুলোরই বেস ই। সো মাল্টিপ্লাই করা থাকলে আমরা হচ্ছে সেগুলোকে কম্বাইন করে দিয়ে অ্যাড করে লিখতে পারি। সো এইদিকে যে হচ্ছে ভি এক্স স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার, ভি জেড স্কোয়ার সব অ্যাড হয়ে যাবে। এন্ড এই স্কোয়ার গুলো অ্যাড হলে কি হবে সেটাও আমরা জানি, এই স্কোয়ার গুলো অ্যাড হয়ে সিম্পলি বি স্কোয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের স্পিডের স্কোয়ার ইনটু এই জিনিসটা। তো আমাদের প্রবাবিলিটি প্রবাবিলিটিটা কিন্তু শুধু প্রবাবিলিটির এই পার্টটা শুধুমাত্র স্পিডের উপর ডিপেন্ড করছে। এই পার্টটা হচ্ছে আমাদের ভেলোসিটির বেসিকলি ডিরেকশন এন্ড অন্যান্য স্পেসিফিক্স গুলা অ্যাসার্টেন করছে। এন্ড আমরা যদি এইদিকে তাকালে আমরা দেখবো যে এইটা কিন্তু ভেলোসিটি স্পেসে একটা ভলিউম এলিমেন্ট। সো ভেলোসিটি স্পেসে ভলিউম এলিমেন্ট আবার কি? ভেলোসিটি স্পেসে ভলিউম এলিমেন্ট হলো, ফার্স্ট অফ অল ভেলোসিটি স্পেস কি? আমরা নর্মালি যখন এরকম তিনটা অ্যাক্সিস আঁকি, আমরা এগুলোকে এক্স ওয়াই জেড হিসেবে লেবেল করি, এন্ড ওইটা আমাদের নর্মাল স্পেসের কোঅর্ডিনেটস কে বোঝায়। তো আমরা যদি এটাকে এক্স ওয়াই জেড এইভাবে লেবেল না করে আমরা যদি এটাকে বিএক্স বিওয়াই ভিজেড লেভেল করি, যেখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিসের এক একটা পয়েন্ট আমার একটা স্পেসের লোকেশন না বুঝে একটা ভেলোসিটির ভ্যালুকে বোঝাচ্ছে, তাহলে এই জিনিসটাকে বলা হবে ভেলোসিটি স্পেস। এন্ড এই পার্টটা কিন্তু জাস্ট ভেলোসিটি স্পেসের একটা ইনফিনিটেসিমাল ভলিউম এলিমেন্ট, কারণ ইনফিনিটেসিমাল ভলিউম এলিমেন্ট হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ডিএক্স ডিওয়াই ডিজেড, বাট ভেলোসিটি স্পেসের
অ্যাক্সিস গুলা এক্স ওয়াই জেড না হয়ে ভি এক্স ভি ওয়াই ভি জেড, সো ভলিউম এলিমেন্ট এটাই হবে। এখন তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা হচ্ছে স্পিড ডিস্ট্রিবিউশন চাইলে আমরা স্পিড ডিস্ট্রিবিউশন আসলে কি চাই? স্পিড ডিস্ট্রিবিউশনে আমরা চাই প্রবাবিলিটি যেখানে আমার একটা পার্টিকেল ভি থেকে ভি প্লাস ডিভি স্পিডে যাচ্ছে। তো সেই পার্টের যেই এনার্জি রিলেটেড পার্টটা সেটা কিন্তু এইখানে অলরেডি চলেই এসেছে। এই পুরা জিনিসটা কিন্তু শুধু স্পিডের উপরই ডিপেন্ডেন্ট, এখানে কোনো ভেলোসিটি বা ডিরেকশনালিটি নাই। ডিরেকশনালিটি যেহেতু শুধুমাত্র এইখান থেকে আসছে আর এটা হচ্ছে একটা ভলিউম এলিমেন্ট, আমার যেটা করতে হবে, আমি স্পিড ডিস্ট্রিবিউশন চাইলে আমি যেই রেঞ্জের স্পিডটা চাচ্ছি সেই রেঞ্জের করেসপন্ডিং ভেলোসিটি স্পেসের ভলিউমটাকে বের করতে হবে। তো তার মানে কি আমি চাচ্ছি যে, আমি জানতে চাচ্ছি যে এমন পার্টিকেল, বেসিক্যালি একটা পার্টিকেলের স্পিড ভি থেকে ভি প্লাস ডিভির মাঝে হওয়ার প্রবাবিলিটি কত। তো আমার বের করতে হবে একটা পার্টিকেলের স্পিড ভি থেকে ভি প্লাস ডিভিতে হলে এইটার ভলিউমটা ভেলোসিটি স্পেসে কি হবে। সো ভি থেকে ভি প্লাস ডিভিতে এই থ্রি ডাইমেনশনাল ভলিউম ভেলোসিটি স্পেসে এটা একটা স্ফিয়ার হবে। এন্ড এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে বেসিক্যালি ভি। এন্ড এই ভি থেকে আরেক থিকনেস আছে, সেটা হলো ভি প্লাস ডিভি। সো আলটিমেটলি এটা হচ্ছে একটা স্ফিয়ার, যেটা আমি 3D তে সুন্দর মতো আঁকতে পারি না দেখে 2D তে একটা স্লাইস আঁকছি বেসিক্যালি। এন্ড এটার ইনার রেডিয়াসটা হলো ভি এন্ড আউটার রেডিয়াসটা হলো ভি প্লাস ডিভি। তার মানে হচ্ছে এই রেডিয়াসটা হলো ডিভি। এন্ড এই ডিভিটা অনেক ছোট, এটা একটা ইনফিনিটেসিমাল এলিমেন্ট। সো ইনফিনিটেসিমাল এলিমেন্ট হলে এই ভলিউম, এই মাঝের এই ভলিউমটা হবে হলো 4 পাই ভি স্কোয়ার ডিভি। সো আমি বেসিকলি এইখানে এই জিনিসটাকেই হচ্ছে চেঞ্জ করে আমি জাস্ট এইটা বসাই দিতে পারবো। কারণ এইখানে হচ্ছে যেই কার্টিজিয়ান কোঅর্ডিনেট যেভাবে আমাদের একদম স্পেসিফিক ভেলোসিটি ডিরেকশন গুলা ডিফারেন্ট অ্যাক্সিসের বা কম্পোনেন্ট দিয়ে বোঝাচ্ছিল, আমরা সেই জিনিসটাকে বাদ দিয়ে আমরা সব ডিরেকশনের মধ্যে একটা সার্টেন রেঞ্জে আমার স্পিড পাওয়ার ভলিউমটাকে বের করেছি। সো এটা হবে হচ্ছে 4 পাই ভি স্কোয়ার ডিভি। সো আলটিমেটলি আমার স্পিড ডিস্ট্রিবিউশন যেটা, so বা স্পিডের যেই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সেই ভি, সেই এফ অফ ভিটা আলটিমেটলি এরকম হবে v²e⁻mv²/2kT। যেখানে আমরা 4 পাইটা লিখি নাই কারণ আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইউজ করেছি, সো এই জন্য আমাদের কনস্ট্যান্ট গুলো নিয়ে ডিল করা লাগবে না। এন্ড এটাই হচ্ছে বেসিক্যালি স্পিড ডিস্ট্রিবিউশন। এন্ড এই ডিস্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সওয়েল বোলৎসম্যান ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন হচ্ছে basically আমাদেরকে বলে যে একটা পার্টিকুলার স্পিড ভি থেকে ভি প্লাস ডিভি হওয়ার প্রবাবিলিটি।
আমরা এখন আহ, এই স্পিড ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানার পর এখন আমরা প্রেসার নিয়ে আলোচনা করব। সো প্রেসার হচ্ছে একটা ওয়েল প্রেসার আমরা জানি প্রেসার লাইক ফোর্স বাই এরিয়া অর সামথিং, বাট গ্যাসের জন্য আমরা প্রেসার বলতে বলতে স্পেসিফিকলি যেটা বোঝাই যে ওই গ্যাসের মলিকিউল গুলা যেই কন্টেইনারের ভিতরে আছে, গ্যাসের মলিকিউল গুলা হচ্ছে এই কন্টেইনারের ওয়ালের সাথে কলিশন করে, এন্ড প্রত্যেকটা কলিশনে কিছুটা একটা ফোর্স দেয় এই ওয়ালের উপর আউটওয়ার্ড। এখন আমরা গ্যাসের প্রেসার বলতে যেটা বোঝাই সেটা হলো এই গ্যাসটা টোটাল এই কন্টেইনারের ওয়ালের উপর যেই ফোর্স দেয় পার ইউনিট এরিয়া, সেইটা হচ্ছে একটা গ্যাসের প্রেসার। সো আমরা গ্যাসের প্রেসারটাকে আমরা যে স্পিড ডিস্ট্রিবিউশনটা বের করলাম সেই স্পিড ডিস্ট্রিবিউশন দিয়ে ডিরাইভ করতে আম, সেখানে আমরা একটা মলিকিউল কতটুকু ফোর্স দেয় সেটা বের করে সেই আহ, সেই ভ্যালুটাকে বেসিক্যালি সবগুলা মলিকিউলের উপর ইন্টিগ্রেট করি আমাদের স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে। অলসো আমরা আমাদের এই এখানে ডিরেকশনালিটির একটা ব্যাপার চলে আসে, সো আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ডিরেকশনের জন্য মডিফাই করা লাগে সলিড অ্যাঙ্গেল ইউজ করে এন্ড গ্যাসের আইসোট্রপি ইউজ করে। আইসোট্রপি মানে হলো প্রত্যেকটা ডিরেকশন যে সেম বা ইকুইভ্যালেন্ট সেই আইডিয়াটা। তো এই আইসোট্রপি ইউজ করে সলিড অ্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে এই স্পিড ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা ডিরেকশনালিটির প্রবাবিলিটি আনি, দেন এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে আমরা আলটিমেটলি প্রেশারটা পাই। সো এই ওভারঅল প্রসেসটা কঠিন এন্ড একটু ম্যাথমেটিক্যালি ইনভলভ। সো আমরা ওইটা না করে আমরা হচ্ছে একটা আরো সিম্পলার একটা প্রসেস চিন্তা করব, যদি ওইটা কিছুটা হ্যান্ড ওয়েভি মনে হতে পারে। বাট অ্যাজ ইট টার্নস আউট যে হ্যান্ড ওয়েভি মনে হলেও আমরা ফাইনালি যেই রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হলো এই সব গ্যাসের জন্যই ট্রু এন্ড সব ধরনের কন্টেইনারের জন্যই ট্রু। তো আমরা ধরে নিলাম আমাদের কাছে একটা কিউবিক কন্টেইনারে গ্যাস আছে। একটা কিউবিক কন্টেইনারটার সাইডের লেন্থ হলো এল। এখন আমরা একটা ফেসের কথা চিন্তা করি, লেটস সে এই ফেসটা। এখন একটা আম, এখানে আমি জিনিসটাকে থ্রি ডাইমেনশনাল ভাবে আঁকার চেষ্টা করেছি, বাট আমি এই জিনিসটা সুন্দর করে বোঝানোর জন্য আমি জাস্ট এটার টু ডি ক্রস সেকশন আঁকি। সো এখানে যেটা হবে যে লেটস সে একটা মলিকিউল এই দিক থেকে যে এইদিকে ট্রাভেল করে এইদিকে কন্টেইনারের ওয়ালটার সাথে কোলাইড করে এইদিকে ফেরত আসবে। তো এখন এইটা যখন কোলাইড করবে আমি এখানে একটা অ্যাক্সিস ডিফাইন করে দিই, সেটা হলো এই এই ডিরেকশনটাকে আমি এক্স এক্স অ্যাক্সিস বলে ডিফাইন করি। আলটিমেটলি অ্যাক্সিসে স্পেশাল কিছু নেই, আমরা অ্যাক্সিস যেভাবে ইচ্ছা সেভাবে ডিফাইন করতে পারবো। সেখানে আমরা জাস্ট আমাদের সুবিধা মতো এইভাবে এক্স অ্যাক্সিসকে ডিফাইন করবো। এখন এই একটা মলিকিউলের মাস হলো এম এন্ড এইটার ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর এটার ভেলোসিটি হলো এম ভি এক্স। এখন এটা যখন এই ওয়ালের সাথে কোলাইড করবে তখন এই ওয়ালের পারপেন্ডিকুলার যেই ভেলোসিটির কম্পোনেন্টটা ছিল সেই কম্পোনেন্টটা রিভার্সড হয়ে যাবে। সো এটার ভেলোসিটি এমভি থেকে সরি মোম এন্ড ভেলোসিটিটা রিভার্স হয়ে যাবে, সো এটার মোমেন্টামও রিভার্স হয়ে যাবে এন্ড মোমেন্টামটা এনভি থেকে যে মাইনাস এমভি এক্স হয়ে যাবে। সো এটার মোমেন্টামের যেই চেঞ্জ ডেল্টা পি সেটা হবে হচ্ছে এমভি এক্স মাইনাস নেগেটিভ এমভি এক্স। সো আলটিমেটলি এটা হবে হচ্ছে টু এমভি এক্স মোমেন্টামের চেঞ্জ। এখন প্রেসার কি ছিল? প্রেসার ছিল হচ্ছে আমাদের এফ বাই এ এন্ড এফ হচ্ছে ফোর্স হচ্ছে আমাদের মোমেন্টামের চেঞ্জ বাই এ। কারণ হচ্ছে এখানে যদি আমরা গ্যাসের এই এই যে মোমেন্টামের চেঞ্জ সেটা হচ্ছে ওয়াল এই মলিকিউলটার উপর যেই ফোর্স দিয়েছে তার জন্য, কিন্তু আমরা জানি যে মলিকিউলটা ওয়ালের উপর এক্সাক্ট ইকুয়াল বাট অপোজিট একটা ফোর্স দিচ্ছে নিউটনের থার্ড ল অনুযায়ী। সো আমরা জাস্ট মলিকিউলের উপর যে ফোর্স সেটা কাউন্ট করলেই হবে। সো এইটা হলো একটা মলিকিউলের যেই চেঞ্জ অফ মোমেন্টাম। এখন কথা হলো এই ডেল্টা টিটা কি হবে? এখন এই ডেল্টা টি কি হবে সেটা বের করার জন্য আমরা এগেন একটা সর্ট অফ রাফ ক্যালকুলেশন করতে পারি। সেটা হলো এইটা যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস, এই মলিকিউলটার যে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সেটার ভ্যালুটা কিন্তু ম্যাগনিটিউডটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট ডিরেকশনটা রিভার্স হচ্ছে।
তো এই মলিকিউলটা এইখানে একবার কোলাইড করে দেন এইদিকে এসে আবার এইখানে কোলাইড করতে কতক্ষণ সময় লাগে সেটা আমরা বের করতে চাই। সো এইখানে একবার কলিশনের পরে এই মলিকিউলটা ভিএক্স স্পিডে এইদিকে আসে, দেন এইদিকে কোলাইড করে আবার এইদিকে ফেরত দেয়। তো এটা এই পুরো প্রসেসে টোটাল 2L লেংথ কভার করে, ডিস্টেন্স কভার করে 2L, আর এটার স্পিড এই সময় থাকে এক্স অ্যাক্সিস বরাবর ভিএক্স। তো এখানে ডেল্টা টিটা হলো ভি 2L/VX, যেটা হলো বেসিকলি আমাদের দুইটা কলিশনের মাঝের টাইমটা। এখন এইখানে একটা জিনিস হলো যে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই মলিকিউলটা এইখানে কোলাইড করার পর আবার এইখানে ফেরত যেই আবার এখানে আসে, এন্ড এই মলিকিউলটা কি আসলে এইভাবে যায়? এন্ড অ্যান্সার হলো যে আসলে এইভাবে যায় না, কারণ মলিকিউলটা যাওয়ার সময় অন্য মলিকিউলের সাথেও কোলাইড করে, খালি কন্টেইনারের ওয়ালের সাথে কোলাইড করে না। তো এটা কোলাইড করে এটার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে এন্ড আরো অনেক কিছু হবে, কিন্তু আলটিমেটলি আমরা আইডিয়াল গ্যাসে যে অ্যাজাম্পশনটা ইউজ করি যে প্রত্যেকটা অ্যাটমের যে কলিশন কলিশন হচ্ছে ইলাস্টিক, সো ইলাস্টিক কলিশন হলে যেটা হয় যে আলটিমেটলি অলওয়েজ একটা মলিকিউল থাকবেই যেটা হচ্ছে এই স্পিডে এই ওয়ালটাকে হিট করছে, কারণ হচ্ছে এই মলিকিউলটা আরেকটা মলিকিউলের সাথে কোলাইড করলে এদের যে ভেলোসিটির এক্সচেঞ্জ হবে, দেন ভেলোসিটির এক্সচেঞ্জ এমন ভাবেই হবে যাতে পরের মলিকিউল গুলা ওয়ালের সাথে কোলাইড করলে এই সেম ইফেক্টটাই থাকে। সো বেসিকলি যদিও এই মলিকিউল গুলা এই ওয়ালে আবার পৌঁছানোর আগে অন্য মলিকিউল গুলোর সাথে কোলাইড করে, বাট স্টিল কলিশন গুলো ইলাস্টিক হওয়ার কারণে সেটার ইফেক্ট আর কোলাইড না করলে ওয়ালের উপর যেই ইফেক্ট সেই দুইটা ইফেক্ট সেম। তো আমাদের সেই জিনিসটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সো আমরা ধরে নিতে পারি যে এটা অন্য মলিকিউলের সাথে কোলাইড করে না। তো আমরা ডেল্টা টি এর একটা এক্সপ্রেশন পেলাম, এন্ড ডেল্টা পি এরও একটা এক্সপ্রেশন পেলাম। সো আমরা এগুলোকে এখানে ইনপুট করে দিন, এন্ড এ হচ্ছে আমরা জানি এই কিউবের ক্ষেত্রে এল স্কোয়ার, তো 2mvx ডিভাইডেড বাই ডেল্টা টি হলো 2L/VX। তো এখানে আমরা পাই এই টুটা ক্যান্সেল হয়ে যায়, এখানে আমরা পাই mvx² বাই L³ এন্ড L³ কি? L³ হলো আমাদের এই কন্টেইনারটার ভলিউম। সো mvx² বাই ভি, এটা হলো আমাদের প্রেসার। এখন এই প্রেসারটা হলো একটা মলিকিউলের জন্য, আমার এনটা মলিকিউলের জন্য টোটাল প্রেসার হবে এই প্রত্যেকটা মলিকিউলের কন্ট্রিবিউশন অ্যাড করে দিলে যেটা পাবো। সো দ্যাট মিনস আমার এম vx1² বাই ভি প্লাস mvx2² বাই ভি, এভাবে আমার প্রত্যেকটা মলিকিউলের জন্য অ্যাড করতে হবে। এখন প্রত্যেকটা মলিকিউলের ম্যাস যেহেতু সেম এন্ড এটা সেম কন্টেইনারে আছে, সো ভিও সেম। সো আমি আলটিমেটলি পাচ্ছি vx1² প্লাস vx2² প্লাস vxn², যেখানে আমাদের এনটা মলিকিউল আছে। সো আলটিমেটলি এটা জাস্ট অনেকগুলো মলিকিউলের ভেলোসিটি স্কোয়ারের সাম। এন্ড এটাকে আমরা উপরে প্রবাবিলিটি নিয়ে ডিসকাস করার সময় দেখেছিলাম যে x² এর প্রবাবিলিটি হলো x² এর সাম ডিভাইডেড বাই যেই কয়টা x² আছে, বাট দেন সেই জিনিসটাকে আবার আমরা বেসিকলি এইটার অ্যাভারেজ হিসাবে লিখেছিলাম। সো সাম অফ x² বাই n হলো এটার অ্যাভারেজ। তো এখানে যেহেতু সাম অফ x² আছে, এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, সো এনটা মলিকিউলের জন্য ইনটু এই জিনিসটার অ্যাভারেজ। সো nm vx² বাই ভি, এটা হচ্ছে কি। এখন এই vx² কি সেটা আমরা বের করতে চাই। সো vx² হলো এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটার স্কোয়ার। বাট আমরা জানি যে একটা গ্যাসের ক্ষেত্রে কোনো ডিরেকশনই ইউনিক না, কোন ডিরেকশনের সাথে স্পেশাল কিছু নেই, সো প্রত্যেকটা ডিরেকশনই ইকুইভ্যালেন্ট। সো আমার vx² যা হবে vy² তাই হওয়া উচিত, কারণ vy এর মধ্যে কোনো স্পেশাল কিছু নেই, আমি জাস্ট অ্যাক্সিসটাকে ঘুরিয়ে দিলেই তো ওই ডিরেকশনটা এক্স হয়ে যেত বা ওয়াই হয়ে যেত বা যে কোনো কিছু হয়ে যেত। সো এই সবগুলা ইকুয়াল হওয়া উচিত। এই আইডিয়াটাই আইসোট্রপি, যে সব ডিরেকশন যেহেতু সেম, সো আমার সব ডিরেকশনেই ভেলোসিটির স্কোয়ারের অ্যাভারেজটা ইকুয়াল হওয়া উচিত। এন্ড আমি জানি যে v² হচ্ছে vx² প্লাস vy² প্লাস vz²। সো আমি যদি এই জিনিসটার অ্যাভারেজ নিই, সো আমার ভেলোসিটির স্কোয়ারের অ্যাভারেজ ইন জেনারেল হচ্ছে এই পুরাটার অ্যাভারেজের সমান। আর এখানে যেহেতু অনেকগুলো টার্ম অ্যাড করা আছে, আমরা
এই জিনিসটার এক্সাম্পল উপরে দেখেছিলাম একটা কোয়াড্রেটিক ফাংশনের জন্য। সো ওইভাবে আমি জাস্ট অ্যাভারেজ গুলা ডিস্ট্রিবিউট করে নিতে পারি। এন্ড দেন প্রত্যেকটা অ্যাভারেজ যেহেতু সমান, সো আমি জাস্ট এইটাকে 3 × vx² লিখতে পারি, কারণ এইটার ভ্যালু যা হবে এটার ভ্যালুও তাই হবে। সো এখান থেকে আমরা পাই যে vx² এর অ্যাভারেজের ভ্যালু হচ্ছে সিম্পলি ভেলোসিটির, সরি, স্পিডের স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই 3, সো আরএমএস স্পিডের স্কোয়ার বাই 3। এখন সেটা হচ্ছে আমরা ইকুইপার্টিশন থিওরেম ইউজ করতে পারি। আমরা জানি যে এক গ্যাসের জন্য এনার্জি হলো 12mv²। এভারেজ কিন্তু একটা কনস্ট্যান্ট গ্যাস এভারেজ আমরা যেটা ছিলাম সেইটা হচ্ছে প্রেসারের পরে আমরা এখন হচ্ছে একটা গ্যাসের মিন ফ্রি পাথ নিয়ে কথা বলবো। মিন ফ্রি পাথ গ্যাসের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এটা সবসময় পড়ানো হয়। সো মিন ফ্রি পাথ কি, আমরা মাত্র বলেছিলাম যে গ্যাসের আইডিয়াল গ্যাসের মলিকিউল গুলা এক হচ্ছে ডাইরেক্ট করে না দূরে থাকলে, সো নিজেদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নাই, কোলিশন। অনেক কাছে চলে আসলে মলিকিউল গুলা কোলাইড করে। তার মানে একটা মলিকিউল কোলিশনের মাঝে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিউটনের ল অনুযায়ী চলতে থাকে, মাঝখানে কোলিশন এসে এই ভেলোসিটিটাকে চেঞ্জ করে দেয়, দেন অন্যদিকে মুভ করে, দেন এটা দূর অন্যদিকে মুভ করার পর আবার একটা কলিশনে চেঞ্জ হয়ে যায়। এইভাবে ডিফারেন্ট কলিশন হতে হতে একটা মলিকুলের ট্রাজেক্টরি হচ্ছে এরকম উইয়ার্ড ভাবে চেঞ্জ হতে পারে, যেখানে এক কারণ হচ্ছে এক করে কলিশন বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আমার মলিকিউলের পসিবল ট্রাজেক্টরি। তো মিন ফ্রি পাথটা হলো basically দুই কলিশন, এই দুই কলিশনের মাঝে মলিকিউলটা যেই ডিসটেন্স কভার করে সেই ডিসটেন্সটার অ্যাভারেজ ভ্যালু কত। দ্যাট মিনস ডিউরিং বিটুইন টু কলিশন মলিকিউলটা অন অ্যাভারেজ যতটুকু কভার করে সেটা হচ্ছে আমাদের মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ বের করার জন্য আমরা হচ্ছে এগেন কিছু স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করা লাগবে। So আমরা মিন ফ্রি পাথ বেসিক্যালি দুই কলিশনের মাঝখানে টাইম, তো দুই কলিশনের মাঝখানে টাইম, কলিশন হয় হচ্ছে দুইটা পার্টিকেলের মধ্যে, রাইট? সো আমরা হচ্ছে দুইটা পার্টিকেল নিয়ে চিন্তা করি যে কলিশনটা আসলে হয় কিভাবে। এখন দুইটা পার্টিকেল গুলো আমরা জানি যে অনেক ছোট, বাট এগুলোর স্টিল একটা সাইজ আছে, রাইট? এন্ড এই পার্টিকেল গুলা যখন একটা আরেকটার ইনাফ কাছে চলে আসে তখন হচ্ছে এইটা কোলাইড করে বেসিকলি। তো আলটিমেট কলিশনটা যদি আমরা খুব ভালো মতো বুঝতে চাই, এখানে অনেক কিছু আছে, কারণ হচ্ছে তখন এই পার্টিকেল মলিকিউল গুলার ইলেকট্রন ক্লাউড ইন্টারঅ্যাক্ট করে, and এইটার পটেনশিয়ালটা আসলে কিরকম সেটা actually অনেক কমপ্লিকেটেড। মজার জিনিস হলো যে কলিশন পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল একটা ইভেন্ট, যেটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে প্রপারলি ডিসক্রাইবও করতে পারবো না। বাট আমরা অত বেশি ডিটেইলে যাব না, আমাদের জন্য পার্টিকেল গুলা হলো একটা মার্বেলের মতো। সো মার্বেল যেরকম বেসিক্যালি সর্ট অফ টাচ লাগলেই কোলাইড করে, এই পার্টিকেল গুলো
সো এইরকম টাচ লাগলে কোলাইড করবে। সো কোন রেডিয়াসে টাচ লাগলে কোলাইড করবে সেটাকে আমরা বেসিক্যালি পার্টিকেলের রেডিয়াস হিসেবে ডিফাইন করব। তো এইটুকুর মধ্যে যদি আরেকটা পার্টিকেল চলে আসে তাহলে সেটা হচ্ছে একটা কলিশন হবে। এখন তার মানে কি, আমার পার্টিকেল দুইটার সেন্টারের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল 2r। এখানে আর হচ্ছে একটা পার্টিকেলের বা একটা মলিকিউলের ইফেক্টিভ রেডিয়াসের মতো। তো এইখানে আমরা যেটা করব সেটা হলো যে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করা একটু কঠিন। এই জিনিসটাকে আমরা কনভার্ট করে এইভাবে ধরবো যে এক পার্টিকেলের রেডিয়াস হচ্ছে 2r, এই পার্টিকেলটা অনেক বড়। অন্য পার্টিকেল গুলো হলো পয়েন্ট পার্টিকেল। কোন একটা পয়েন্ট পার্টিকেল যদি এই পার্টিকেলের এই 2r রেডিয়াসের মধ্যে চলে আসে তাহলেই হচ্ছে এটা কোলাইড করবে। এন্ড এই রেডিয়াসের যে এই এরিয়াটা, সো এই এরিয়া থেকে আমি সিগমা বললাম, এই এরিয়াটা হলো পাই ইন্টু 2r²। দ্যাট মিনস 4πr² আসে। এই এরিয়াটাকে বলা হয় কোলিশন ক্রস সেকশন, বিকজ একটা পার্টিকেল যখন বেসিক্যালি মুভ করে, এই পার্টিকেলের অ্যাকচুয়াল সাইজ কি সেটা ইম্পর্টেন্ট না, বাট এই কোলিশন ক্রস সেকশন, এই এরিয়াটার মধ্যে আরেকটা পার্টিকেল চলে আসলে একটা কলিশন। কলিশনের আইডিয়াটা হলো এটা। এখন আমরা দুইটা পার্টিকেল নিয়ে চিন্তা করি, একটা হচ্ছে ইউ ভেলোসিটিতে যাচ্ছে আর একটা হচ্ছে ভি ভেলোসিটিতে যাচ্ছে। এই ভেলোসিটি গুলার ডিরেকশনে কমপ্লিটলি র্যান্ডম। এখন আমরা ধরে নিই আমরা এমন একটা ফ্রেমে যাই যেই ফ্রেমে এই পার্টিকেলটার ভেলোসিটি 0, অথবা এই পার্টিকেলটা স্টেশনারি আছে। এই পার্টিকেলটা স্টেশনারি থাকলে ওই ফ্রেমে যেটা হবে সেটা হলো এইটার ভেলোসিটি 0 হয়ে যাবে। So এটার ভেলোসিটি 0 এন্ড এটার ভেলোসিটি হবে ইউ মাইনাস ভি। এন্ড ডিরেকশনটাও পাল্টায় যাবে, বাট দেন আলটিমেটলি আমি এটাকে এমন ভাবে ঘুরাই নিতে পারবো যাতে ডিরেকশনটা এই বরাবরই হয়। সো আমার আপাতত সেটা করার দরকার নেই। তো এই পার্টিকেলটা এই ইউ মাইনাস ভি ভেলোসিটি নিয়ে এই দিকে আগাচ্ছে, এইদিকে না, এইদিকে আগাচ্ছে। এন্ড আমি এই পার্টিকেলের যে কলিশন ক্রস সেকশন আছে সেটা হলো এরকম সিগমা। এখন এটা এই সামনে আগালো। সো আমি একটা টাইম ধরলাম, লেটস সে ডেল্টা টি। ডেল্টা টি টাইমে এই পার্টিকেলটা যেটুকু সামনে আগালো এই লেন্থটা হলো এই রিলেটিভ ভেলোসিটিটা, সো ইউ মাইনাস ভির ম্যাগনিটিউড ইনটু ডেল্টা টি। আর এই যে ভলিউমটা ট্রেস করলো এখানে, এই ভলিউমটা হলো আম, এই লেন্থটা ইনটু কলিশন ক্রস সেকশন, সো সিগমা ইউ মাইনাস ভির ম্যাগনিটিউড ইনটু ডেল্টা। এখন এই ভলিউমের মধ্যে যদি কোনো একটা পার্টিকেল থাকে তাহলে একটা কলিশন হবে। এখন এই ভলিউমের মধ্যে কয়টা পার্টিকেল আছে আমরা জানি, আমরা ধরে নিই যে পার্টিকেলের ডেনসিটি হলো এন। দ্যাট মিনস এনটা হলো আমার টোটাল নাম্বার অফ পার্টিকেল বাই ভলিউম। সো আমার পার ইউনিট ভলিউমে ছোট এন টা পার্টিকেল আছে। সো এই জায়গাটুকুর মধ্যে পার্টিকেল আছে হলো এন ইন্টু এটার ভলিউম, সেটা হলো এন সিগমা ইউ মাইনাস ভি ইন্টু ডেল্টা টি। সো তার মানে এই কয়টা পার্টিকেল থাকা মানে আমরা এখানে রিলেটিভ ভেলোসিটি নিয়ে যেটা করেছি যে ইফেক্টিভলি অন্য পার্টিকেল গুলাকে কাইন্ড অফ স্টেশনারি বানায় ফেলেছি। তো তার মানে ডেল্টা টি টাইমে আমার এতগুলা বেসিক্যালি ডেল্টা টি টাইমে আমার এতগুলা কলিশন হয়েছে, কারণ এইটা হচ্ছে পার্টিকেলের নাম। মানে এই কয়টা পার্টিকেলের সাথে আমার এই পার্টিকেলটা কোলাইড করেছে। তো তাহলে আমার এক সেকেন্ডে যেই এক মানে সরি একটা কলিশন বা সরি ডেল্টা টি টাইমে এই কয়টা কলিশন হয়েছে। সো তাহলে আমার এক সেকেন্ডে কয়টা কলিশন হয়েছে, এক সেকেন্ডে কলিশন হয়েছে এন সিগমা, বা এক সেকেন্ড বা এক ইউনিট আর কি, এক ইউনিট টাইমে কলিশন হয়েছে এতগুলা। তো এটা হচ্ছে বেসিক্যালি কলিশনের রেট। বাট এটা একটা স্পেসিফিক পার্টিকেলের জন্য এন্ড এই ইউ আর ভি গুলা চেঞ্জ হচ্ছে। সো আমি যদি প্রপার রেটটা পেতে চাই আমার হচ্ছে আলটিমেটলি এটার অ্যাভারেজ নিতে হবে। সো অ্যাভারেজ নিলে এন সিগমা তো কনস্ট্যান্ট, আমার হচ্ছে এই ইউ মাইনাস ভি এটার অ্যাভারেজ বের করতে হবে। আর এটার এভারেজ বের করা বেসিকলি অনেক কঠিন। কারণ আমি যদি লেটস সে জাস্ট একটা এক্সাম্পল দেখাই, কার্টিজিয়ান কোঅর্ডিনেটে। কার্টিজিয়ান কোঅর্ডিনেটে এই জিনিসটা হলো ux minus vx whole square plus uy minus vy whole square plus uz minus vz whole square
এইটার স্কোয়ার রুট। আমি বারবার লিখবো না, এই জন্য একবার লিখে দেখালাম। দেন হচ্ছে আমার এই ফাংশনটাকে, এই বড় স্কোয়ার রুটওয়ালা এই ফাংশনটাকে হচ্ছে এফ অফ ইউ এক্স, এফ অফ ইউ ওয়াই, এফ অফ ইউ জেড, যেগুলো হচ্ছে আমার স্পিড, সরি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ইউ। আর ভিটা হচ্ছে আরেক পার্টিকুলার ভেলোসিটি, সো আমার এর ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এই দুটার সাথে মাল্টিপ্লাই করে একটা হিউজ, আমরা যেটা করবো, আমরা বেসিক্যালি একটা শর্টকাট বের করার চেষ্টা করবো এই এই জিনিস ক্যালকুলেট করার। সো এটা আসলে কি সেটা একটু দেখি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিলেটিভ স্পিড বা রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ স্পিড মানে হলো রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড। সো আমরা একটু স্পিড অফ চিট করি। সো এই জিনিসটার ইকুয়েশন কি? এটা হলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ইউ ভি কস থিটা, যেখানে কস থিটাটা হলো ইউ আর ভির মাঝখানে অ্যাঙ্গেল। তো এখন আমি যদি এই জিনিসটার অ্যাভারেজ নিই, আমি জানি যে হচ্ছে অ্যাভারেজকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো এভাবে। এন্ড এখানে একটা জিনিস দেখি, ইউ হচ্ছে একটা পার্টিকেলের ভেলোসিটি, ভি অন্য একটা পার্টিকেলের ভেলোসিটি। আর কলিশনের সময় ভেলোসিটি গুলা বেসিক্যালি র্যান্ডমাইজড হয়ে যায়, র্যান্ডমলি ভেলোসিটি চেঞ্জ হয়ে যায় কাইনেটিক এনার্জিটাকে কনজার্ভ রেখে। সো এন্ড মোমেন্টাম কনজার্ভ রেখে অফকোর্স, বাট বাকি জিনিসগুলো র্যান্ডমলি চেঞ্জ হয় আমাদের জন্য। মানে আমাদের জন্য বলতে আমরা এখন যে থিওরি ইউজ করছি সেখানে আমরা ধরে নিতে পারি আর কি। তো এই জন্য ইউ আর ভি এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই দুইটা একটা আরেকটার উপর ডিপেন্ড করে না। অ্যান্ড কস থিটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ এইটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মাঝে অ্যাঙ্গেল, যেটা কোনো কিছু হতে পারে। আর ইউ আর ভিটা কিন্তু আসলে এখানে ম্যাগনিটিউড বোঝাচ্ছে, আর কস থিটাটা হচ্ছে ভেক্টরের মাঝে ডিরেকশন। এন্ড ডিরেকশনের বা ডিরেকশন মানে ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল, এন্ড ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলটা ডেফিনেটলি এটার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে না। সো এই কস থিটা, ইউ আর ভি তিনটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা যেটা করতে পারি সেটা হলো, যদি আমার এ আর বির অ্যাভারেজ চাই, যেখানে এ আর বি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে কিন্তু আমরা এ আর বি কে এইভাবে আলাদা করে লিখতে পারি। আমরা এক্স স্কোয়ার বা ভি স্কোয়ার এর অ্যাভারেজ যখন বের করি তখন এটা করতে পারি না, কারণ এখানে এক্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। এক্স তো লাইক, মানে এক্স তো নিজেই এক্স, রাইট? সো এই এক্স যা, এই এক্স ও তাই। সো এই দুইটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এন্ড ইনফ্যাক্ট এই দুইটা সেম জিনিস। সো এখানে আমরা এটা করতে পারবো না। তো আমরা হচ্ছে এই অ্যাভারেজটাকে এই প্রোডাক্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিই। এখন কস থিটার অ্যাভারেজ কি? কস থিটার অ্যাভারেজ এখানে দুইটা ভেক্টরের মাঝে অ্যাঙ্গেলে আমরা জানতে চাচ্ছি। আর ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত হতে পারে? ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হতে পারে। 0 থেকে 180-র মধ্যে কস এর অ্যাভারেজ যদি আমি বের করতে যাই, কসের গ্রাফ আঁকলে আমি বুঝবো যে কস হচ্ছে 0 থেকে 90-তে 0 হয়, দেন 180-তে হচ্ছে -1 হয়। তো এখানে যতটুকু এরিয়া পজিটিভ ঠিক ততটুকুই নেগেটিভ, এন্ড আলটিমেটলি এই অ্যাভারেজটা হবে হলো 0। এই অ্যাভারেজটা বের করার ইকুয়েশন আমি এই সাইডে লিখে দিই, যেটা আমি আলটিমেটলি একটা এক্সারসাইজ হিসেবে রেখে দিব। ইকুয়েশনটা বের করার ইয়ে হলো, আমি যেহেতু 0 থেকে পাই বা 180 পর্যন্ত বের করতে চাচ্ছি, ইকুয়েশনটা হলো 1/পাই ইন্টিগ্রাল অফ 0 to পাই কস থিটা ডি থিটা। এখানে বেসিক্যালি যেহেতু আমরা একটা ফাংশনের অ্যাভারেজ বের করে নিতে চাচ্ছি, যেটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেওয়া নেই, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে কাইন্ড পিডিএফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে বেসিক 1 ধরে নিচ্ছি।
বলানো থাকে এরকম ফাংশনের। এই জিনিসটা জিরো। এখন আমরা ইউ স্কোয়ার আর ভি স্কোয়ারের অ্যাভারেজ করি। ইউ স্কোয়ার জাস্ট ভেলোসিটির স্কোয়ার, ভি স্কোয়ার ভেলোসিটির স্কোয়ার, সেটা আলটিমেটলি অ্যাভারেজ আলটিমেটলি সেমই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ ভেলোসিটির, বাই দ্য ওয়ে সরি, এখানে কিন্তু ভেলোসিটি স্কোয়ারের অ্যাভারেজ, নট ভেলোসিটির অ্যাভারেজ, বলতে গেছিলাম। বিকজ এটা যদি স্কোয়ার না করি তাহলে তো এখানে একটা স্কোয়ার রুট থাকতো, বাট আমরা স্কোয়ার রুট দিইনি বিকজ আমরা এখানে স্কোয়ার করেছি। সো হচ্ছে রিলেটিভ ভেলোসিটির স্কোয়ারের অ্যাভারেজ হলো 2 × v² অ্যাভারেজ। এখানে আমরা বেসিকলি যেটা একটা সর্ট অফ অ্যাপ্রক্সিমেশনের মতো বলা যায়, যে আমরা বলেছিলাম যে ভি একটা জিনিসের স্কোয়ারের অ্যাভারেজ, কিন্তু এটার একটা জিনিসের অ্যাভারেজের স্কোয়ার কিন্তু এটার স্কোয়ারের অ্যাভারেজের সমান না। এখানে আমরা ধরে নিই যে এটা দুইটা আসলে কাছাকাছি হয়, and আমরা এখানে ধরে নিই যে এটা অ্যাপ্রক্সিমেটলি সমান। ইন দ্যাট কেস এটা হচ্ছে 2v²। সো ভি রিলেটিভ ওইটার অ্যাভারেজ হলো √2 × v² এর অ্যাভারেজ। সো এই ইকুয়েশনটা আমরা বেসিকলি এখানে ইউজ করব। এন্ড মজার জিনিস হলো এই জিনিসটা আমরা একটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে বের করেছি, বাট ইট টার্নস আউট এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট এক্সপ্রেশনটাই। সো তার মানে হচ্ছে আমরা শুরুতে যে একটা হিউজ ইন্টিগ্রাল দেখালাম, এইটা এইটা যদি কেউ করে তাহলে যে এক্সপ্রেশন পাবে সেটা হলো এইটাই। তো এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট এক্সপ্রেশনটাই, যদি আমরা এখানে কাইন্ড অফ হ্যান্ড ওয়েভি ভাবে একটা ইয়ে দিয়ে করেছি। তো আলটিমেটলি এই রেটটা হলো তাহলে √2 n⁻⁴ v² এর অ্যাভারেজের স্কোয়ার রুট। এখানে আমি স্কোয়ার রুটটা দেই নাই, সরি।